আগামীতে যেন পুরোপুরি তাদেরকে নির্মূল করা যায় রাজনৈতিকভাবে, সেইভাবেই আমাদেরকে কাজ করতে হবে। মহাসচিব, এইভাবে দায়িত্ব জ্ঞানহীন কথা বলাটা আসলে মানুষ ভালোভাবে নেয় নেই। একটা দলের মতবিরোধ থাকবেই, তাদের আদর্শ একরকম, এদের আদর্শ একরকম, তাই বলে আপনি একটা দলকে নির্মূল করে ফেলবেন? ওরা কি আওয়ামী লীগের মতো ফ্যাসিস্ট? ওরা কি জামাত কি ফ্যাসিস্ট? দেশবিরোধী কাজ করেছে, দেশকে বিক্রি করে দিয়ে গেছে কারো হাতে আওয়ামী লীগের মতো? তাহলে গুপ্তটা কেন? যেটা আমি যেটা বুঝি যে গোপনে গোপনে করে, পরিচয় দেয় না। হ্যাঁ, এটা হাসিনার সময় করেছে, ছাত্র দলও করেছে। তারা ঢাকায় বাইরে থেকে, যারা ঢাকার বাইরে ছিলেন তারা ঢাকায় এসে বিভিন্ন কাজ কাম করেছে, রিক্সা চালিয়েছে, এমএ পাস ছিল রিক্সা চালিয়েছে, সাব কন্ট্রাক্টরি করেছে, যে যেভাবে পারে বেঁচে থাকার চেষ্টা করেছে। তারা গুপ্ত ছিল। আবার যখন তাদের সভা টভা ডাক দিত, তখন তারা আবার যেত সামনে, বা যেখানেই থাকতো বিএনপির পরিচয়টা দিত না। ঠিক তেমনি শিবিরও তাদের যে শিবির করে এটা বলতো না, সেটা পরিস্থিতি, পরিবেশ এবং স্বৈরাচার হাসিনা বা ফ্যাসিস্ট হাসিনার কারণে সেটা করতে হয়েছে। এটা একটা ট্যাকটিক্স, কৌশল, সেটা প্রয়োজনে করেছে। এটা এমন কোনো জঘন্য অপরাধ না বা সমাজে কোনো ক্রাইম না যেটাকে নিয়ে এই এত মানে উশৃঙ্খল হতে হবে এবং একদল আরেক দলকে টাইটেল দিবে, ট্যাগ দিবে, হিংসা বিদ্বেষ করবে, ছড়াবে, মারামারি কাটাকাটি করার চেষ্টা করবে। এটা তো ঠিক না, এটা আকাঙ্ক্ষিত না। আর গুপ্ত গুপ্ত বলছেন, আপনি গুপ্ত বলছেন তাকে, সে আবার আপনাকে সুপ্ত বলছে। এই রাজনীতি তো আমাদের দরকার নাই। সে তো আমরা সেই 20 বছর আগের রাজনীতিতে ফেরত গেলাম। তাহলে লাভটা কি হলো? এই যে আমরা 2000 শহীদ হলো, 30 থেকে 35,000 পঙ্গুত্ব বরণ করলো, এত রক্ত গেল, এত ত্যাগ স্বীকার করলো, লক্ষ লক্ষ পরিবার সাফার করেছে। তো এই এত কিছুর বিনিময়ে যখন আমরা একটা স্বাধীনতা, মানে হারিয়ে যাওয়া স্বাধীনতা আবার পুনরায় ফেরত আনলাম, আমরা আশায় ছিলাম যে নতুনভাবে দেশটাকে আবার গড়ে তোলা হবে, নতুন বন্দোবস্তের বাংলাদেশ গড়বে, সমস্ত পুরানো জঞ্জাট ফেলে দেবে, পরিবর্তন হবে, অনেক সংশোধন হবে, 133টা অধ্যাদেশ যেগুলা করা হয়েছিল এগুলার বাস্তবায়ন হবে, গণভোটের রায় বাস্তবায়ন হবে। এইগুলা কোথায় গেল? আসল জিনিসগুলার কোনো খবর নাই। অহেতুক নন ইস্যুকে ইস্যু বানিয়ে সমাজে একটা বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা করা হচ্ছে। কেন? এখানে দায় দায়িত্ব বড় দল হিসেবে এবং সরকারি দল হিসেবে বিএনপির ওপর বর্তায়, এটাতে কোনো ডাউট নাই। এই যে বিএনপি এই যে ছাত্র দলকে উস্কে দেওয়ার দরকারটা কি? চিটাগাংয়ে আমরা দেখলাম একটা ছেলের গোড়ালি কেটে ফেললো। আচ্ছা, রক কাটা তো শিবিরের বদনাম ছিল এক সময়, এখন তো এটা লেগে গেল, এই সিলটা পড়ে গেল বিএনপির উপরে, ছাত্র দলের উপরে। এটা কি দলের জন্য ভালো হলো? খামাখা এটা কোনো ইস্যুই না, এটা নিয়ে করলো। সেই সাথে সাথে ঢাকায় রিয়াকশন হলো, ঢাকায় ইউনিভার্সিটি ক্যাম্পাসে হলো। আবার সেই পরশুদিন শাহবাগে থানার মধ্যে একটা ছেলেকে, ডাকসুর একটা ছাত্রকে, সদস্যকে থানার মধ্যে গিয়ে তাকে মারপিট করলো পুলিশের সামনে, এবং সাথে সাংবাদিক ভাইদেরকেও মারপিট করলো। তো এটা দরকারটা কি? এতে কি অ্যাচিভ করলো? এতে করে আমার অ্যাচিভমেন্ট কি হলো? দেশের কি অ্যাচিভমেন্ট হলো? মানুষের কি অ্যাচিভমেন্ট হলো? তো এইগুলা তো দলের কেন্দ্র থেকে বা সিনিয়র পর্যায় থেকে এগুলা কন্ট্রোল করা উচিত। এটা তো অনাকাঙ্ক্ষিত। তাহলে আমি কি বলবো যে দেশে যে একটা ইউনিভার্সিটিগুলাতে বা কলেজগুলাতে যে একটা শিক্ষার পরিবেশ ফেরত এসেছিল, সেটাকে আবার ধ্বংস করে দেওয়া? এটা কার প্রেসক্রিপশন? হাসিনা এরা তো 16 বছর এই কাজটাই করেছে, প্রতিটা শিক্ষা প্রতিষ্ঠানে একটা অরাজকতা সৃষ্টি করে রাখলো। আবার আমরা সেই জায়গায় ফেরত যাচ্ছি কেন? তাতে লাভ কার? আমার দেশের লাভ হচ্ছে? কোনো দলের লাভ হচ্ছে? সাধারণ মানুষের লাভ হচ্ছে? ছাত্র জনতার লাভ হচ্ছে? লাভ তো কারো হচ্ছে না। এই বাবা মা কষ্ট করে, ঢাকার ছেলেরা তো বাসা থেকেই যায়, বাইরের জেলাগুলা থেকে ছাত্রগুলা যে বিভিন্ন ইউনিভার্সিটিতে যায়, বাবা মা কষ্ট করে তার টাকা জোগাড় করে, নিম্নবিত্ত মধ্যবিত্ত থেকে যাচ্ছে, উচ্চবিত্তের তো দেশের বাইরেই পড়ে,
নেত্রীদের ছেলে পেলে তো দেশের বাইরেই পড়ে। তো এই জন্য তাদের কোনো সমস্যা হয় না। তো ইউনিভার্সিটিতে একটা গ্যাঞ্জাম লাগায় রাখলে তাদের মানে ঘোলা পানিতে মাছ শিকার করার একটা মানে ফায়দা খুঁজে, তারা মানে সুযোগ খুঁজে। এগুলো তো দরকার নাই, এটা সাধারণ মানুষের কোনো কাজে আসে না, ছাত্রদের কোনো কাজে আসে না, বরঞ্চ মারামারি ঝগড়াঝাটি এতে পরীক্ষার মানে পড়াশোনার পরিবেশটা নষ্ট হয়, ইউনিভার্সিটি ক্যাম্পাসে নষ্ট হয় পড়াশোনার পরিবেশ। তারপরে এত বছর পরে 10-15 বছর আগের ছাত্র গিয়া আধুবাই গিয়ে আবার হলে সিট নেবে কেন? এটা কেমন কথা? গ্রাম থেকে যে আসছে, আমি একটা উদাহরণ দিই। আমি রংপুরে ছিলাম 2000 চাকরির কারণে 2001 সালে, 2019 থেকে 2021 পর্যন্ত। ওই গল্লির মধ্যে যে ডিম বিক্রি করতো, বুড়া মহিলা এবং বুড়া বেটা দুইজন মিলে সন্ধ্যার সময় ডিম বিক্রি করত। তার মেয়েটা দর্শনে চান্স পেয়েছে, ফিলোসফিতে চান্স পেয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে, চিন্তিত আছে কিভাবে পড়াইতে পারবে। তো চিন্তা করেন ওই পরিবারের আয় কতটুকু, 7-8 হাজার টাকা আয়, তার মধ্যে মেয়েকে পড়াবে। আমি বলেছি আপনি পাঠান, ইনশাল্লাহ আল্লাহ ব্যবস্থা করবে। এসছে, মেয়েটা হয়তো এখন 4th ইয়ারে অর্থ অনার্স ফাইনাল দিচ্ছে। তো এরকম একটা না, হাজার হাজার ছাত্রছাত্রী এরকম বাবা মা কষ্ট করে পড়াচ্ছে। তো সেইখানে সিটের কত অভাব। আপনি যদি 36টা সিট আটকে রাখেন, 36টা জেলা থেকে আগত এই গরিব বাবা মার সন্তানগুলা সিট পাবে না। তাহলে এখানে ভাইস চ্যান্সেলর এবং ইউনিভার্সিটি কর্তৃপক্ষ যারা আছেন তাদের দায়িত্ব আছে। তারা তো মানুষ, এত দলকানা হয়ে গেলে তো হবে না, মানবিক হতে হবে তাদেরকে। ছাত্রদের কত কষ্ট করে বাবা মারা পাঠায়, তারা কিভাবে, আমি তো গ্রামে কাজ করে আসছি, চরে কাজ করে আসছি, আমি দেখেছি 5-6 হাজার টাকা তাদের সংসার চলে, সেখানে কিভাবে দেবে? স্টুডেন্টগুলো এসে টিউশনি করে 1 বেলা 2 বেলা, আর বাবা মা যতটুকু পারে দেয়, এভাবে পড়াশোনা করছে তো পাবলিক ইউনিভার্সিটিগুলোতে। তো সেই জায়গায় এই রাজনৈতিক দলগুলা যদি এই তামাশা করে, এই তামাশা তো দরকার নাই। ক্যাম্পাসে ছাত্র সংসদের রাজনীতি থাকবে, এই রাজনীতিগুলো আমরা ক্যাম্পাসে বন্ধ করতে পারি না? দলীয় রাজনীতি ওখানে কেন যাবে? কারণ রাজনীতিবিদরা এটা করবেন না, কারণ তাদের ছেলে মেয়ে তো পাবলিক ইউনিভার্সিটিতে পড়ে না, হয় ঢাকায় দেশে পড়লে নর্থ সাউথে পড়ে, ব্র্যাকে পড়ে, অথবা বিইউপিতে পড়ে। এই তো তাদের ছেলে মেয়েদের জন্য তো কোনো অসুবিধা হচ্ছে না। সো এই জনগণকে বুঝতে হবে যে আমরা যেই রাজনৈতিক দলগুলার পিছনে ছুটি, দৌড়াই, নেতাদেরকে সালাম দেই, বুকে হাত মিলাই, গাড়ির পিছে পিছে দৌড়াই, এটা আমাদের জন্য ভালো না, দেশের জন্য ভালো না, জনগণের জন্য ভালো না। ওদের পিছনে আমাদের দৌড়ানো বন্ধ করতে হবে। ওদের রাজনীতিকে আমরা সাপোর্ট করব না। আপনি দেখেন প্রত্যেকটা দল এই যে সংসদে গেছে, আমরা জামাত, বিএনপি তো সমালোচনা হচ্ছেই, এতে কোনো বাধা নাই। বিএনপির কাছ থেকে যতটা আশা করেছিলাম, আশাহত হয়েছে মানুষ। একটা বড় দল 3-3 বার রাষ্ট্র পরিচালনা করে গেছে আগে, সবাই আশা করেছে যে ভালোভাবে দেশটা চলবে। তো ভালোভাবে কোথায় চলবে? সকালবেলায় তো দেখতে পাচ্ছি ভারতের কোলে গিয়ে বসেছে, আষ্টে পৃষ্ঠে বাধা, সেই সবকিছু ক্যান্সেল। 133টার মধ্যে 23টা এখনো দেয়নি বাদ, ওই 23টা অধ্যাদেশ করবে বলে মনে হয় না। যেই 23টা জনমানুষের স্বার্থের সাথে জড়িত, রাষ্ট্রের স্বার্থের সাথে জড়িত, বিচার বিভাগের স্বার্থের সাথে জড়িত, সুশাসনের স্বার্থের সাথে জড়িত, সেগুলা কিন্তু এরা দেয়নি। এবং গণভোটের রায় বিট্রে করলো, পুরো জাতির সাথে এটা গাদ্দারি করলো। তারাও কিন্তু হ্যাঁ ভোট চেয়েছে, দিয়েছে, আবার পরে বলেছে না আমরা ভোট পাবো না বলে চেয়েছে। এই ধরনের গাদ্দারি জনগণের সাথে করেছে তারা, এবং জনগণ ইতিমধ্যেই অসন্তোষ প্রকাশ করেছে বিভিন্ন জায়গায়, সব জায়গায়, কিছু দলীয় কর্মী ছাড়া, যারা টুপাইস কামাবে, চাঁদা তুলবে, তারা ছাড়া। বাকি বিএনপির সাথে তো আমি 16 বছর মাঠে ছিলাম, আমি অনেককে চিনি, নাম বলবো না এখানে, যারা আমার সাথে ছিল, কিন্তু এটা তো সেই বিএনপি দেখছি না। এবং বিএনপির ইমানদার দেশপ্রেমিক কর্মীরা তারাও কিন্তু নাখোশ, যারা নির্যাতিত হয়েছে, ধান খেতে ঘুমাইছে, ঢাকা এসে রিক্সা চালাইছে, এক পাড়া থেকে আরেক পাড়ায় গিয়ে আশ্রয় নিছে, তারা কিন্তু তারা নিজেরাও কিন্তু এই অবস্থা চায় নাই। তারাও এখন লজ্জিত, তারা কথা বললে মানে মুখ খুলে না, কথা ঘুরায় না।
তারাও আর এই প্রসঙ্গ তুললেই তারা অন্যদিকে চলে যায়। তো তারা এতটাই লজ্জিত, আর সাধারণ মানুষ তো ক্ষিপ্ত, সাধারণ মানুষ ক্ষিপ্ত। তো এই যে নন ইস্যুকে ইস্যু বানাইয়া সমাজে একটা হজবরল তৈরি করা, এটার কারণ কি? আপনি যেই কাজগুলা করা দরকার, ভালো ভালো কাজগুলা, আপনি গণভোটের রায়টা করলেন না, জুলাই সনদ করলেন না, আরো অনেক কিছু করলেন না, এগুলা থেকে মুখ ফিরিয়ে নেওয়ার জন্য কি একটা অরাজকতা সৃষ্টি করে রাখছেন, যাতে জনগণের দৃষ্টিটা ওইদিকে চলে যায়। আর মিডিয়াগুলাও কিন্তু আগের মতোই সরকার পক্ষের দালালি করে যাচ্ছে। আশা করি একটা বিষয় একটু প্রশ্নের জবাবটা নিয়ে, যে গুপ্ত রাজনীতি নিয়ে ছাত্রদল তারা অনেকটাই প্রতিবাদ করছেন যে গুপ্ত রাজনীতি নিষিদ্ধ হয়। অপরদিকে জামাতের রাজনীতি নির্মূল করার ঘোষণা দিচ্ছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর, কারণ ওনার অভিযোগ যে জামাত যেই ইঞ্জিনিয়ারিং এর কথা বলেছে নির্বাচনে, সেগুলো সঠিক নয়, জামাতের চিন্তা ভাবনা সুস্থ নয়, সেজন্য জামাতকে নির্মূল করতে হবে। তো একটা রাজনৈতিক দলের নির্মূল করার ঘোষণা কি আসলে আরেকটা রাজনৈতিক দল দিতে পারেন, বিশেষ করে যদি ওনারা সরকারে থাকেন? বা জামাতের ইঞ্জিনিয়ারিং করার অভিযোগটা আসলে কি ভিত্তিহীন? সংক্ষিপ্তভাবে বলুন। জি, এটা হচ্ছে এই যে একটা দলের উনি মহাসচিব, এইভাবে দায়িত্ব জ্ঞানহীন কথা বলাটা আসলে মানুষ ভালোভাবে নেয় নেই। একটা দলের মতবিরোধ থাকবেই, তাদের আদর্শ একরকম, এদের আদর্শ একরকম, তাই বলে আপনি একটা দলকে নির্মূল করে ফেলবেন? ওরা কি আওয়ামী লীগের মতো ফ্যাসিস্ট? ওরা কি জামাত কি ফ্যাসিস্ট? দেশ বিরোধী কাজ করেছে, দেশকে বিক্রি করে দিয়ে গেছে কারো হাতে আওয়ামী লীগের মতো? তাহলে তাকে কেন করবেন? এই যে আমি জানি না, উনি হয়তো স্লিপ অফ টাং বলে ফেলছেন বলতে গিয়া খুব জোশের ঠেলায়, সেটা হতে পারে, কিন্তু উনার মতো একজন সজ্জন ব্যক্তির কাছ থেকে, ভদ্রলোকের কাছ থেকে তো এটা আমরা আশা করি নাই। জামাত ফ্যাসিস্ট শাসন ব্যবস্থা ফিরিয়ে আনতে চাচ্ছে, বা ফ্যাসিস্ট সরকারকে আবারও ফিরিয়ে আনতে চাচ্ছে জামাত? না, জামাত আনতে চাচ্ছে, তার উনি প্রমাণ দেখাক। আমরা তো সেই ধরনের প্রমাণ এখনো দেখি নাই। যদি জামাতে সেই ধরনের প্রমাণ দেখি, তাহলে সবার আগে আমি ফেরদৌস আজিজ জামাতের বিরুদ্ধে আমি রুখে দাঁড়াবো, আমি কথা বলবো। আর জামাতের এমনিই তো আমি সমালোচনা করি, আগের কয়েকটাতে আমি করেছি, জামাতের অনেক ল্যাকিংস আছে, কিন্তু তারা আওয়ামী লীগ যে ফেরত আনতে চায়, জামাত নিজের পায়ে নিজে কুড়াল মারবে। কিন্তু আমরা কি দেখেছি ইন্টারিম গভর্নমেন্টের সময় থেকে এবং এখনো মিলে আওয়ামী লীগের সাথে কারা আঘাত করে এসেছে, কারা অফিস খুলে দিয়েছে? বিএনপি দিয়েছে। কাদের শেল্টারে ছিল 5ই আগস্টের পর থেকে? বিএনপি শেল্টারে, প্রতিটা জেলায় জেলা উপজেলায় গ্রামগঞ্জে শহরে সব জায়গায়, ইভেন ঢাকাতেও। তাহলে এটা তো জনমানুষ জানে, উনি মুখে বললে তো হবে না আমি নেতা তাই বলে দিলাম, আমি একজন মন্ত্রী বলে দিলাম। মানুষ তো এগুলা খায় না, এটা বুঝতে হবে। উনি প্রমাণ দেখাক। আমরা তো প্রতিদিন সোশ্যাল মিডিয়াতে দেখতে পাচ্ছি অমুক জায়গায় অমুক, আবার আওয়ামী লীগকে ফেরত আনছে, সেই আওয়ামী লীগ আবার বিএনপিকে আহত করছে, মারামারি করছে। তো কাজ তো করছে তারা, আপনি কাজ করছেন আপনার দল, আপনি দোষ দিচ্ছেন জামাতকে। এটা না, আমি জামাতের কেউ না, জামাতকে ডিফেন্ড করা আমার কাজ না, বাট আমি উনার কথাটা বলতে চাচ্ছি যে উনি যে বললেন, এটাকে প্রমাণ দেখাতে হবে আমাদের কাছে, যে প্রমাণ দেখাতে হবে যে এই ঘটনার কারণে বলি। আচ্ছা, আমরা তো জানি ইলেকশন ইঞ্জিনিয়ারিং এ কি হয়েছে, এটা পুরানো কথা, এটা নিয়ে আর সময় নষ্ট করার দরকার নেই। এটা যারা বলছে তারাও জানে। আজকে তো আমি একটা পোস্ট দেখলাম, এটা ফটোকার্ড সত্য না মিথ্যা আমি জানি না, আধা ঘন্টা আগে দেখলাম। আমির খসরু সাহেব বলেছেন আমরা তো পারলে 280টাই ইঞ্জিনিয়ারিং করে ফেলতাম, আমরা তো কম করেছি। তার মানে চিন্তা করেন, উনি কিন্তু স্বীকার করে নিল, ওনার বক্তব্য উনি স্বীকার করে নিল যে 2/3 করেছে, 280টা করে নাই। যদি উনি বলে থাকে, আমি জানি না, আমি ফেসবুকে দেখেছি অনেকে এরকম ফটো কার্ড মারে, আমি জানি না, আশা করি এটা বলেন নাই উনি। আর যদি বলে থাকেন স্বীকার করে নিলেন। আর মির্জা ফখরুল সাহেবের এই ধরনের কথাবার্তা আসলে আমি জানি না, বয়স হয়ে গেছে এখন, হয়তো ইলেকট্রোম্যাগনেটিক মানে ইলেকট্রো ব্যালেন্স ঠিক নাই, হতে পারে পটাশিয়াম ম্যাগনেসিয়াম সকালে কথা বিকালে ভুলে যায়, হতে পারে বয়সের কারণে। বাট আমি আশা করব উনি এই ধরনের কথা যদি বলেও থাকেন, এটা উনি উইথড্র করে নেবেন। আমরা রাজনৈতিক সুস্থ পরিবেশ চাই দেশে, যাতে দেশটা সবাই মিলেমিশে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারি। দেশে তেলের ক্রাইসিস, সামনে গার্মেন্টস বসে যাচ্ছে, রেমিটেন্স আসবে না আর কয়েকদিন পরে। আপনার এই দিকে চিন্তা নাই, দেশ কোথায় যাবে, অর্থনীতি কোথায় যাবে, দুর্ভিক্ষ সামনে আসতেছে, সেচের পানি নাই, কৃষক হাহাকার করছে, আলুর দাম 6 টাকা, তার প্রোডাকশন কস্টই উঠে না, আলু নিয়ে কৃষক বসে আছে। রংপুরে আমি এই 4-5 দিন আগে কথা বলেছি,
আলুর দাম 6 টাকা, বলে স্যার কি করব, সবজির দামও তো উঠে না, সবজি বেচবো কোথায়, বেচবো কে কিনবে? তাহলে মানুষের যে কি অবস্থা যাচ্ছে সেগুলোর খবর নেই। জি।